ওয়েলকাম টু ইন্সপিরেশন একাডেমি। আজকে তোমাদের জিকের প্র্যাকটিস সেট 19। আজকে দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকে দেখবে 25টা কোশ্চেন আছে এবং খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে, গুরুত্বপূর্ণ। আর সেই সঙ্গে আমাদের কোশ্চেন লেভেল জানো যে একদম এক্সাম ওরিয়েন্টেড যেমন হয় সেই রকমই কোশ্চেন করিয়েছে। তো চলো শুরু করি। দেখো, যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ক্লাস কন্টিনিউ পেতে চাইলে। আর যারা এর পিডিএফ চাইছো, পিডিএফের জন্য আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবে। ওখান থেকে দেখবে ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে পিডিএফ তোমরা পেয়ে যাবে। চলো ফার্স্ট কোশ্চেন দেখি। ভারতের প্রথম মহিলা জাস্টিস কে ছিলেন? 1 নম্বর কোশ্চেন দেখো, ভারতের প্রথম মহিলা জাস্টিস কে ছিলেন ইন্দিরা সিং, মেঘনাতি দত্ত, ফাতিমা বিবি নাকি সুকুমারী? তাহলে আমরা জানি কি প্রথম ভারতের মহিলা জাস্টিস ছিলেন ফাতিমা বিবি, সুপ্রিম কোর্টের। অবশ্যই এটা কিন্তু ফার্স্ট হচ্ছে সুপ্রিম কোর্টের, এটা কিন্তু হাইকোর্টের না। প্রথম মহিলা জাস্টিস ছিলেন আমাদের কিন্তু ফাতিমা বিবি। চলো নেক্সট কোশ্চেন আসি। ভারতের প্রথম স্মার্ট সিটি, 2 নম্বর দেখো, ভারতের প্রথম স্মার্ট সিটি প্রকল্পের মধ্যে কোন শহরটি অন্তর্ভুক্ত ছিল? তাহলে প্রথম স্মার্ট সিটি আমাদের কবে হয়? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2015 সালে কিন্তু আমাদের স্মার্ট সিটি কনসেপ্টটা নিয়ে আসে। তাহলে স্মার্ট সিটি প্রথম কোথায় হয়েছিল? দেখো আমাদের কিন্তু ফার্স্ট স্মার্ট সিটি হচ্ছে জয়পুর। ওকে, চলো নেক্সট কোশ্চেন আসি। হাওড়া ব্রিজের নকশা কোন দেশের প্রকৌশলীদের দ্বারা তৈরি হয়েছিল? হাওড়া ব্রিজের নকশা কোন দেশের প্রকৌশলীদের অর্থাৎ কোন দেশের ডিজাইনের দ্বারা তৈরি হয়েছিল? এটা যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স নাকি যুক্তরাষ্ট্র? তাহলে এটা হচ্ছে যুক্তরাজ্য অর্থাৎ ব্রিটেন, তাই না? ব্রিটেনের দ্বারা। চলো নেক্সট কোশ্চেন আসি। ভারতের কোন সংবিধান সংশোধনী দ্বারা ফান্ডামেন্টাল ডিউটিজ সংযুক্ত করা হয়? দেখো ফান্ডামেন্টাল ডিউটিজ বলেছে, দেখো ফান্ডামেন্টাল ডিউটিজ সংযুক্ত করা হয়। তো ফান্ডামেন্টাল ডিউটিজ বলে মৌলিক কর্তব্য, ডিউটিস, মৌলিক কর্তব্য। হ্যাঁ দেখো মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছে। তো মৌলিক কর্তব্য আমাদের কত নম্বর আর্টিকেলে রয়েছে? 51 এ। মৌলিক কর্তব্য আছে 51 এ, হচ্ছে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে অ্যাড হয়েছে। আর 44 আমাদের কি সম্পত্তির অধিকার আমাদের এখান থেকে বাদ গিয়েছে, তাই তো? চলো তারপরে নেক্সট কোশ্চেন আসি। ভারতের প্রথম বেসরকারি মহাকাশ উৎক্ষেপণকারী সংস্থা কোনটি? তাহলে ভারতের প্রথম মহাকাশ উৎক্ষেপণকারী সংস্থা ইসরো, অ্যান্ট্রিক্স, স্কাইরুট নাকি ডিআরডিও? দেখো প্রথম বেসরকারি বলেছে, তাহলে বেসরকারি হলে আমাদের স্কাইরুট কিন্তু ভারতবর্ষের প্রথম বেসরকারি মহাকাশ উৎক্ষেপণকারী সংস্থা। 6 নম্বর কোশ্চেন দেখো, তিস্তা নদীর উৎপত্তি কোথায়? তিস্তা নদী উৎপত্তি হয়েছে কিন্তু ভারত, ভুটান, নেপাল নাকি চীন? তাহলে তিস্তা নদী কিন্তু আমাদের ভারতে উৎপত্তি হয়নি, তিস্তা নদী উৎপত্তি হয়েছে কোথায়? ভুটান থেকে। চলো নেক্সট কোশ্চেনে আসি। ভারতের নাগরিকত্ব, এই তিস্তা নদীকে আরেকটা কী বলা হয়? যে ত্রাসের নদী বলা হয় তিস্তা নদীকে, তাই না? ভারতের নাগরিকত্ব আইন, দেখো নাগরিকত্ব আইন 2019-এর মূল বিষয়বস্তু কী? অ্যাকচুয়ালি 2019 সালে আমাদের নাগরিকত্ব আইন প্রথম পাশ হয়েছে 1955 সালে। ভারতবর্ষের প্রথম নাগরিকত্ব আইন কবে পাশ হয় যদি বলো? 1955 সালে। পরবর্তী ক্ষেত্রে এর 1986, 2003 পরপর অনেকবার ভারতীয় নাগরিকত্ব কিন্তু সংশোধন হয়েছে। তো 2019 সালেও একটা সংশোধন হয়েছে। তো সেই সংশোধন অনুসারে কি বলা হয়েছে? এক ধরনের নাগরিকত্ব প্রদান, ধর্মভিত্তিক নাগরিকত্ব প্রদান, আঞ্চলিক নাগরিকত্ব নিশ্চিত করা নাকি বিদেশি বিনিয়োগ নিশ্চিত করা? এটা হচ্ছে ধর্মভিত্তিক নাগরিকত্ব প্রদান করা। ওকে, 7-এর বি। 8 নম্বর কোশ্চেন, অপারেশন ফ্লাড কোন বিষয়ের সাথে যুক্ত? দেখো অপারেশন ফ্লাড কোন বিষয়ের সাথে যুক্ত? অপারেশন ফ্লাড কিন্তু আমাদের জানি কি দুধ উৎপাদনের সঙ্গে যুক্ত। আর শ্বেত বিপ্লব বা তোমার অপারেশন ফ্লাড যেটাই বলো না কেন, এটা কিন্তু দুধ উৎপাদনের সঙ্গে যুক্ত। এটার জনক কে ছিলেন? ভার্গিস কুরিয়েন। ওকে, চলো তারপরে 9 নম্বর কোশ্চেন আসি। সবরমতী আশ্রম কোথায় অবস্থিত? সবরমতী আশ্রম ওয়ার্ধা, এলাহাবাদ, আহমেদাবাদ নাকি পোরবন্দর? সবরমতী আশ্রম আমরা কোথায় জানি? যে আহমেদাবাদে প্রতিষ্ঠা করেছিলেন কে? এটা গান্ধীজি প্রতিষ্ঠা করেছিল, গান্ধী। দেখো এই সবরমতী আশ্রম নিয়ে একটু খুব কনফিউজড হয় অনেকে, 1916 নাকি 1917। তো আমার এটা কিন্তু যতদূর জানা, মানে এখনও পর্যন্ত যেটা আমি বিভিন্ন এক্সামে যেটাকে অ্যাকসেপ্ট করেছে সেটা কিন্তু 1916 সালে। ঠিক আছে, সবরমতী আশ্রম কিন্তু এস্টাবলিশড হয় 1916 সালে। এটা নিয়ে অনেকেই কনফিউজড হও, কিন্তু এস্টাবলিশড 1916ই করবে এটা। চলো, ভারতের জাতীয় সঙ্গীত প্রথম, দেখো ভারতের জাতীয় সঙ্গীত প্রথম কোথায় গাওয়া হয়েছিল? জাতীয় সঙ্গীত প্রথম গাওয়া হয়েছিল কোথায়? কলকাতা, মুম্বাই, দিল্লি নাকি লাহোর? তাহলে প্রথম কিন্তু গাওয়া হয়েছিল কলকাতা 1911 সালে, যেটা কংগ্রেসের সেশন ছিল। সেই 1911 সালে কলকাতা কংগ্রেসের সেশনে কিন্তু এটা জাতীয় সঙ্গীত গাওয়া হয়। রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম জাতীয় সঙ্গীত
গান। চলো তারপরে কোন অসুস্থতায় ইনসুলিন হরমোন ব্যবহার করা হয়? দেখো ইনসুলিন হরমোন ব্যবহার করা হয় টাইফয়েড, ম্যালেরিয়া, ডায়াবেটিস নাকি রিকেট। তাহলে অসুস্থতায় ইনসুলিন হরমোন ব্যবহার করব কোথায় আমরা? দেখো ডায়াবেটিস রোগে কিন্তু আমরা ইনসুলিন হরমোন ইউজ করি। ওকে, চলো 12 নম্বর কোশ্চেন। দেখো ভারতের ম্যানচেস্টার বলা হয় দিল্লি, কোয়েম্বাটুর, মুম্বাই নাকি আহমেদাবাদ? তাহলে ভারতের ম্যানচেস্টার কাকে বলছি আমরা? আহমেদাবাদ। এটা একদম ফ্ল্যাট কোশ্চেন করা হয়ে গেছে, কারণ কোশ্চেন সব টাইপের থাকে, কঠিন ইজি সব রকম থাকে। আমি জানি মানে যে আমি প্রচুর তোমাদের কঠিন কোশ্চেন করাবো, এটা কিন্তু করানো উচিত না, কারণ ডব্লিউপিতে ঠিক ডব্লিউপি এক্সামকে টার্গেট করে ডব্লিউপির মতোই কোশ্চেন করা হচ্ছে এখানে। তা প্রত্যেকটা সেট দেখবে আমার ইজি টু মডারেট সমস্ত টাইপের কোশ্চেন থাকে। আর আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখি, যদি তোমরা পরীক্ষা দিতে যাও আগে কোশ্চেন প্রথম থেকে লাস্ট অবধি করার আগে একবার জাস্ট চোখ বুলিয়ে নেবে। অনেক সময় কী করে প্রথমের দিকে কঠিন কোশ্চেন করে, যাতে অনেক ছেলেদের স্টুডেন্টের কিন্তু ব্রেনটা তখনই হ্যাং হয়ে যায়। পরবর্তী ক্ষেত্রে দেখবে অনেক ইজি কোশ্চেন তখন জেনে ভুল করে আসে। ঠিক আছে, ওই জন্য একবার যতদূর সম্ভব হয় যেগুলো তোমার কাছে সহজ মনে হবে সেগুলো আগে তাড়াতাড়ি করে নেবে, তারপরে তুমি কঠিনের দিকে দরকার হাত লাগাও। চলো 13 নম্বর কোশ্চেন। রক্ত সঞ্চালন তন্ত্রের জনক কাকে বলা হয়? রক্ত সঞ্চালন তন্ত্রের জনক বলা হয় কিন্তু উইলিয়াম হার্ভেকে। ঠিক আছে, আমার সায়েন্সের অনেক বেশি কোশ্চেন থাকছে, সেটা বুঝতে পারছো। সায়েন্সের কোশ্চেন আমি বেশি ফলো করছি, কারণ আমি লাস্ট কেপি এক্সামে দেখেছি প্রচুর সায়েন্সের কোশ্চেন তুলেছিল, যে কারণে সব জায়গা থেকে কোশ্চেন তোলার চেষ্টা করছি। কোন গ্যাস আগুন নেভাতে ব্যবহৃত হয়? তাহলে আগুন নেভাতে ব্যবহৃত হয় কিন্তু কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, অনেকের এটা ভাবতে পারো যে কার্বন ডাইঅক্সাইড আবার আগুন নেভাতে কেন ইউজ হবে? কার্বন ডাইঅক্সাইড কিন্তু আগুন নেভানোর জন্য ব্যবহৃত হয়। চলো তারপরে ভারতের প্রথম দেখো পরীক্ষামূলক পারমাণবিক বিস্ফোরণ কোথায় হয়? তাহলে প্রথম পরীক্ষামূলক পারমাণবিক বিস্ফোরণ হয় কিন্তু পোখরান, 1974 সালে পারমাণবিক বিস্ফোরণ হয়। তো এটা কার আমলে হয়েছিল? এটা হচ্ছে ইন্দিরা গান্ধীর সময়। ইন্দিরা গান্ধীর সময় কিন্তু পারমাণবিক বিস্ফোরণ ঘটে 1974 সালে। ঠিক আছে, এটার নাম ছিল স্মাইলিং বুদ্ধ। রক্তে জমাট বাঁধার কারণ কোন উপাদান? দেখো রক্তে জমাট বাঁধার কারণ হচ্ছে কোন উপাদান? হিমোগ্লোবিন, থ্রোম্বোপ্লাস্টিন, ইনসুলিন নাকি কেরাটিন? তো এটা কিন্তু থ্রোম্বোপ্লাস্টিন। এটা অলরেডি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যে রক্তে জমাট বাঁধার কারণ কি? থ্রোম্বোপ্লাস্টিন। ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে বাক স্বাধীনতার উল্লেখ রয়েছে? দেখো বাক স্বাধীনতার উল্লেখ তোমরা জানো কি, আমাদের স্বাধীনতার এর রয়েছে 19 থেকে 19 নম্বর আর্টিকেলে আমাদের 6টা স্বাধীনতার অধিকার রয়েছে, 6টা স্বাধীনতা দেওয়া রয়েছে। তো 19 নম্বরের ভিতরে এবার তোমাকে বলেছে বাক স্বাধীনতা। তাহলে এর ভিতরে পার্টিকুলারলি আমার বাক স্বাধীনতা কোথায় রয়েছে? 19-2, 19-1 নাকি 21-23? তাহলে এখানে হচ্ছে 19-1-এ কিন্তু আমাদের বাক স্বাধীনতার অধিকার রয়েছে। ঠিক আছে, চলো তারপরে ভারতের লৌহ মানব নামে পরিচিত কে? ভারতের লৌহ মানব নামে পরিচিত হচ্ছে আমাদের সর্দার বল্লভভাই প্যাটেল। কোশ্চেনগুলো আজকে একটু ফাস্ট করছি, কারণ তোমাদের টাইম এখন খুব কম, ফালতু তোমাদের সময় নষ্ট করাতে চাইছি না। যতটা তাড়াতাড়ি সম্ভব হয় তোমরা যাতে ম্যাক্সিমাম কোশ্চেন অ্যাটেন্ড করতে পারো। কোন অঙ্গকে মানবদেহের কেমিক্যাল ল্যাবরেটরি বলা হয়? দেখো কেমিক্যাল ল্যাবরেটরি বলা হয় আমাদের কিন্তু যকৃৎ অর্থাৎ লিভারকে। কারণ কি, যে আমাদের এখানে 500-র উপরে বিভিন্ন ক্রিয়াকলাপ চলে এই যকৃতে, মানে শরীরের, যে কারণে কেমিক্যাল ল্যাব কিন্তু বলা হয় যকৃৎকে। 20 নম্বর কোশ্চেন। ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন কিন্তু আমাদের, দেখো সবার জানা, সরোজিনী নাইডু, তাই না? তাহলে ভারতের প্রথম সরোজিনী নাইডু মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন, সেটা কোথায়? ইউপিতে। যদি বলা হয় যে কোন স্টেট থেকে তিনি প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন? ইউপি থেকে। ভারত ছাড়ো আন্দোলন, 21 নম্বর কোশ্চেন। ভারত ছাড়ো আন্দোলন কোন সালে শুরু হয়? ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল কিন্তু 1942 সালে, আর এটাতেই আমাদের গান্ধীজি ডু অর ডাই প্রথম স্লোগান দেন। ওকে, 22 নম্বর কোশ্চেন। পৃথিবীর ঘূর্ণনের ফলে কি ঘটে? দিন রাত্রের সৃষ্টি, ঋতু পরিবর্তন হয়, জোয়ার ভাটা হয় নাকি ভূমিকম্প হয়? তাহলে প্রথম অ্যান্সার কিন্তু দিন রাত্রির সৃষ্টি। চলো ভারতের 370 নম্বর অনুচ্ছেদ। 370 নম্বর অনুচ্ছেদে কোন রাজ্যের সাথে যুক্ত ছিল? 370 নম্বর আর্টিকেল। তাহলে 370 নম্বর আর্টিকেল কিন্তু আমাদের জম্মু কাশ্মীরের সঙ্গে যুক্ত। ঠিক আছে, এটা কিন্তু বারবার আসে, 370 নম্বর আর্টিকেল জম্মু কাশ্মীরের সঙ্গে যুক্ত, অনেকবার এসেছে। চলো মশা কামড়ালে চুলকায় কেন? একটু কঠিন টাইপের কোশ্চেন হয়ে গেছে এটা আশা করি তোমাদের কাছে, যে মশা কামড়ালে চুলকায় কেন? রক্ত বের হয়, প্রোটিন লিকেজ হয়, হিস্টামিন নিঃসরণ হয়। তাহলে সঠিক অ্যান্সার কিন্তু হিস্টামিন নিঃসরণ হয়। তো মশা কামড়ালে মানুষের শরীর থেকে হিস্টামিন নিঃসরণ হয়, এই কারণে কিন্তু আমাদের মানে মশা কামড়ালে চুলকায়। ভারতের কোন নদী বাংলাদেশে পদ্মা নামে পরিচিত?
তো বাংলাদেশে পদ্মা নামে পরিচিত কোনটা? যমুনা, গঙ্গা, ব্রহ্মপুত্র নাকি মেঘনা? তাহলে কোন নদী বাংলাদেশে পদ্মা নামে পরিচিত? এটার অ্যান্সার কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে গঙ্গা। ওকে, তাহলে গঙ্গা বাংলাদেশে মানে পদ্মা নামে পরিচিত, আর যমুনা হচ্ছে বাংলাদেশে আমাদের ব্রহ্মপুত্র হচ্ছে বাংলাদেশের যমুনা নামে পরিচিত। ঠিক আছে, আজকের 25টা কোশ্চেন কমপ্লিট হলো। আশা করি তোমাদের ভালো লাগবে। তো আর পরীক্ষার জন্য তোমাদের যথেষ্ট হেল্প হবে। এভাবে কন্টিনিউয়াসলি ক্লাসগুলো তোমরা রেগুলারলি করো। তোমাদের পরীক্ষা আস্তে আস্তে প্রচুর সেট তোমরা করে ফেলবে এখান থেকে। আর তোমাদের অনেক কিছু দেখবে আস্তে আস্তে, মানে জানতে জানতে অনেক কিছু জানা হয়ে যাবে। ঠিক আছে, যদিও ভাই এখন সবাই সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে অ্যাক্টিভ এবং বিভিন্ন চ্যানেল থেকে তোমরা ক্লাস করো, কিন্তু আমার মনে হয় একদম এক্সাম ওরিয়েন্টেড ক্লাস খুব কম চ্যানেলে সঠিকভাবে তোমাদেরকে দেয়, কারণ সবাই নিজেদের কোর্স বিক্রি করতে বেশি ব্যস্ত থাকে। ওকে, আর একটু আগে আমাদের এটা আবাসিক প্রতিষ্ঠান, আবারও বলছি, যদি কারোর অ্যাডমিশন হওয়ার প্রয়োজন বা ইচ্ছে থাকে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবে। এটা আমার নম্বর, রাকিব, আমি নিজে রাকিব স্যার। তো অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে সবাই। এই লাস্ট মানে 1.5 মাসের জন্য আমাদের যে ক্র্যাশ কোর্স চালু হয়েছে, ক্র্যাশ কোর্সের জন্য খুব সামান্য অ্যাডমিশন ফিতে আমরা ক্লাস করাচ্ছি এখন। থ্যাংক ইউ। আজকে এই পর্যন্ত, নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে 25টা জিকে নিয়ে আলোচনা হবে।